পা আমাকে ফেলে চলে যায়। ফেলে চলে যায় বলতে? হ্যাঁ, আমার বাবার ২ ওয়াইফ ছিল। উনি জায়গায়, জায়গায় বিয়ে করত। তো আমার আম্মু এটা নিয়ে অনেক মারামারি হয়। আমার মা কি ওনার ফার্স্ট ওয়াইফ? না, সেকেন্ড ওয়াইফ। হ্যাঁ। এই যে গল্পটা আপনি শুরু করলেন, এটা কি আপনি নিজের চোখে দেখেছেন নাকি আপনি মার কাছ থেকে বা পরবর্তীতে অন্য কারো কাছ থেকে শুনেছেন? না, এটা আমার চোখে দেখা যে আমার বাবা তো আরেকটা বিয়ে করতেছে। কিন্তু বাবা আমাকে অনেক লাভ করত। আমার আম্মু তখন আমাকে একটা গায়ে হাত তুলতো না। ফেলে চলে যাওয়ার বয়সটা কত? আপনার তখন বয়স কত? তখন আমার বয়স হচ্ছে এই তো ৮ বছর, ৮-৯ বছর। পড়াশোনা করছেন আপনি ওই সময়টাতে? না, ওই সময় পড়াশোনা করিনি। পড়াশোনা করেননি পরে ৮-৯ বছরের বাচ্চা তো পড়াশোনা তো ওই সময় পড়াশোনা করিনি। বিষয়টা হচ্ছে যে আসলে আমরা খুব গরিব ছিলাম। তো গরিব, এখনো গরিব। তো আমার বললাম না যে পড়াশোনাটা আমার আম্মু ওরকম ট্রাই করে নাই। আমার নানু অনেক ট্রাই করছে। আমার নানু আমাকে মাদ্রাসায় ভর্তি করা দেয়। আমি খেলাধুলার ধান্দাতে আমি পড়াশোনা করিনি ওরকম। আমি পালায় এসে পড়তাম মাদ্রাসা থেকে। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা তখন ৩ ভাই বোন ছিলাম। ৩ ভাই বোন। তখন হ্যাঁ, আপনি সবার বড় না? সবার বড়। সবার বড় ছিলেন আপনি। তো ঠিক আছে, আপনার বাবা চলে যাওয়ার ঘটনা বলছিলেন আপনি। তারপর? তারপর আমার বাবা চলে যায় আমার আম্মুকে মেরে। তখন আমার আম্মু আমার উপর অনেক অত্যাচার করে। হ্যাঁ, মদ খায়, বাজে লোকেদের সাথে চলে। তো এগুলো আমরা আপনার মা মদ খায়? হ্যাঁ, মদ খায়। আর যে ঝাঁকি ছিল, তখন গাঁজাও ছিল। গাঁজা খাইতো। আমার আম্মু তখন পিচ ডালার কাম করতো। তো আমার আম্মু এগুলো খেয়ে, খেয়ে আমাকে অনেক মারতো। পিচ ঢালাইয়ের কাজ করতেন না? হ্যাঁ। আচ্ছা। তো আমাকে আমার আম্মু অনেক মারতো। কিন্তু আমার বাবা থাকার সত্ত্বেও আমাকে একটা গায়ে হাত তুলতো না। আচ্ছা। আমার বাবা যাওয়ার পর থেকে আমার গায়ে অনেক, অনেক অত্যাচার শুরু হয়। তো আমার ২ টা ভাই বোনকে আমি মানুষ করি। যেরকম আমি বাসার কাজ করি। আমি রাস্তায় যেরকম আমাদের ঝুট দিয়ে রান্না করা হইতো। ঝুট টুকাইতাম। তো রান্না করতাম। তারপর আমার মা রাত্রে ১২টা ১টা বাজে আমাকে অনেক মারধর করতো। শুধু। তো আমি মারধর খেয়ে আমি পালায়ে চলে যেতাম। আপনি বাড়ি থেকে তখন রেগুলার পালাতেন? জি, আমার এরকম মারধর করতো বটি দিয়ে, কোবাইতো আমার। কোথায় গিয়ে থাকতেন ওই সময়টাতে? রাস্তাঘাটে থাকতাম। রাস্তাঘাট বলতে? রাস্তাঘাটে থাকতাম। এই যে আমার কিছু রাস্তাঘাটে থাকতে এই যেরকম মাজার রাস্তায়। কোন মাজার? তখন শালি মাজার, ১ নম্বর শালি মাজার। তো ওইখানে আমার একটা ছোটবেলার বান্ধবী নিয়ে যায়। ওর থেকে শিখলাম যে রাস্তায় থাকে, কিভাবে কি করে। তো ওর কি শিখলেন আপনি ওর কাছ থেকে? ও যেভাবে খাওয়া-দাওয়া করে, টাকা কিভাবে পায়। তো আমি তো অনেক ক্ষুধা লাগছিল, কি খাবো, কিভাবে কি করব। তখন ও চুরি করতো। আচ্ছা। চুরি করে, করে আমাকে খাওয়াইতো। তো আমি বলছি, চুরি করস, পাবলিকে মারে না। পরে ধরা খাই না তো। পরে আমাকেও শিখাইলো আচ্ছা। যে কিভাবে কি করে। কিভাবে করে ওটা? এটা হচ্ছে আপনার যেরকম বড় ফ্ল্যাট আছে, কিভাবে তালা ভাঙতে হয়, কিভাবে চাবি বানাতে হয়। ওই ছোট বয়সে আপনি শিখলেন? হ্যাঁ, আমাকে ও শিখাইছে। আচ্ছা। হ্যাঁ, ও শিখাইছে। তারপর আপনার মুখে ব্লেড রাখা শিখাইছে। যে কোনো বিপদ-আপদ হইলে যে আছে না যে নিয়ে যায়। হ্যাঁ। হ্যাঁ, তো মুখে ব্লেড রাখা শিখাইছে। জিহ্বার নিচে? জিহ্বার নিচে না, দিতালে। আচ্ছা। হ্যাঁ, শিখাইছে। তো এগুলো শিখি। তারপর ওর সাথে আমি ওই যে মহিলাটা বললাম, ওই ১ নাম্বার, ওই মহিলাটার সাথে আমার পরিচয় হয়। আমি মহিলাটার সাথে পরিচয় হয়। পরিচয়টা কিভাবে হয়? কিভাবে হয় যে ভান্ডারি গান হচ্ছিল। জি। ওইখানে আমি গান শুনতেছিলাম। তারপর গানটা শুনে আমি খুব কান্না করতেছিলাম। যে আমার লাইফটা কেন এরকম, যে আমাকে এরকম বিনা কারণে মারে। তো ওই মহিলাটা শুনে বলে, কি হয়েছে বলো। পরে বলে, আমার তো মেয়ে নাই। ওই মহিলাটা বলতেছে, আমার হিস্টোরি শুনে, আমার তো মেয়ে নাই, তুমি আমার সাথে যাবা। তো আমাকে নিয়ে যায় চিটাগং ফেরনির এখানে। তখন চিনতাম না তো। ওইখানে নিয়ে যায় আমাকে, বিশাল বড় একটা বিল্ডিংয়ের মধ্যে রাখে। বের হইতে দেয় না, কিছু না। কাজকাম করে, অনেক কাজকাম করি। তো প্রায় অনেক দিন থাকি। আমার ভালো লাগে এখানে, অনেক দিন থাকি। তা ওই মহিলাটা আসলে না আমাকে মারতো, যে মহিলাটা বিক্রি করে দিছে। বিক্রি করার ঘটনাটা আমি জানতে চাই যে কি ঘটে, পুরো গল্পটা শুনতে চাই। কিভাবে বিক্রি করে? আমাকে ভালো বলে নিয়ে গেছে, আমাকে ভালো খাবার খাওয়া গেছে। হ্যাঁ, তো যখন বাসে উঠি, আমরা কোথায় যাব, আন্টি বললো না, তুমি আমাকে মা বলতে পারো। তখন বলছে, আম্মু কোথায় যাব। পরে বলে, আমরা যাব দেশে, দেখলে বুঝতে পারবো। তো আমি দেশ গ্রাম অনেক পছন্দ করতাম। আর যে যেটা বলতো তার সাথে চলে যেতাম। আচ্ছা। বুঝতাম না, চঞ্চল ছিলাম। হ্যাঁ, তো আমাকে নিয়ে যায় ওই গ্রামে। গ্রামটাও ছিল আজবের মতন। গ্রাম তো না, এটা তো শহরের মতন দেখতেছি। এই বিল্ডিংয়ে ঢুকাইছে, আমাকে বের হইতে দেয় না।
এখান থেকে জ্বালানা টাকানো যাবে না, এরকম করা নিষেধ। হ্যাঁ, তো একটা লোক আসছে, লোকটা না গায়ে হাত দিত, শুধু কাজ করতাম তো গায়ে হাত দিত। থেকে কত বছর আগের ঘটনা এটা? 10। 10 বছর আগে। তার মানে আপনার বয়স তখন 10-11, ছোট বছর, একদম ছোট। ওকে, হ্যাঁ। তো ওই লোকটা না আমি ঘর মুছতেছিলাম, ওনার ঘরটা মুছতেছিলাম, ভাবির ঘরটা মুছতেছিলাম, যে মেন বাসায় যার বাসায় থাকি তাকে ভাবি বলতাম। রুম মুছতেছিলাম, ওই লোকটা আমার গায়ে হাত দেয়। হ্যাঁ, গায়ে হাত দেওয়ার পরে না আমি ভাবিকে বলি, ভাবি আমাকে চটকানা দেয়, ওইসব কথা বলবি না কাউকে। ভাবি বলতে যা বাসায় কাজ করতেন তার হাজবেন্ড আপনার সাথে এরকম আচরণ, ওনার বউকে বলেন, তারপরে ওনার বউ আপনার গায়ে মারে। আচ্ছা। তো আমি ওইখান থেকে পালানোর চেষ্টা করি। ওখানে ছিলাম 7-8 মাস এরকম ছিলাম। তো টাকা পয়সা দেয় না, আমি বলি চলে যাব। কোথায় চলে যাবি? তোর বাপের এলাকায় এরকম বাজে ধরনের কথা বলছিল বুঝি মহিলাটা। কিন্তু ওই মহিলা, আর ওই মহিলাটাকে তো পাওয়াই যায় না, ওই মহিলা তো আসেই না, যেদিন থেকে দিয়ে গেছে সেদিন থেকে আর আসে না। আচ্ছা। তো ওই মহিলা আমাকে এখানে খোঁচন দিয়ে বাড়ি দেয়, হ্যাঁ, হাত বেঁধে পিঠায়, অনেক মারধর করছে। আমি যখন পালায় আসবো, কীভাবে পালাবো চিন্তা করি, বাথরুমে 1-2 ঘন্টা চিন্তা করি। এখন টাকা পয়সা নাই, কী করব? তো ওনার মানি ব্যাগে ছিল 1000 টাকার নোট। আমি টাকা চিনতাম না, মানে এত যে টাকা বুঝতাম না। আমি মানি ব্যাগটা নিয়ে কিছু টাকা ফালিয়ে কিছু টাকা করে বলি কি নিচে যাবো, একটু ঝাড়ু দিই এটা সিঁড়িটা। পরে বলে ঠিক আছে যা। সিঁড়িটা ঝাড়ু দেওয়ার কথা বলে আমি নিচে খালি পায়ে দুধ দিছি, এক কাপড়ে যে দুধ দিছি, দেওয়ার পর সিএনজি ডাকতেছে যে পূরবী হল। তো আমি বলতেছি যে এখান থেকে পূরবী হল সিএনজি যায়। তো আমি সিএনজিওয়ালাকে বললাম যে মামা আমাকে তাড়াতাড়ি নিয়ে যান। গেলাম, এখন সামনে বলে কি যে পূরবী হল আসছি, নামো। আমি বলি এটা তো না, আমি মিরপুর পূরবী হল যাব। তো এখানে অনেক মানুষ জমা হয়ে যায়, আমি কান্না করি যে আমাকে মিরপুর পূরবী হল নিয়ে যান, আমাকে এখানে আনছেন কেন? পরে আরে বাবারে এটাই তো পূরবী হল। আমি বলি না আপনি না বলছেন মিরপুর পূরবী হল। পরে বলে না আমি সিএনজিওয়ালা তো বিপদে পড়ে যাবে। হ্যাঁ, বিপদে পড়ে গেছে। যেমন পাবলিক ওনাকে আটকাইছে, পাবলিক আটকে বলে যে মেয়েটাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমি বলি উনি আমাকে বলছে পূরবী হল যেতে। পরে বলে মা এটা তো পূরবী হল। আমি বলি না আমি মিরপুর পূরবী হলে যাবো। পরে বলে তুমি কোথা থেকে আসছো? তখন আমার কাছে অনেক টাকা, আমি কিভাবে বলি, আমার খুব ভয় লাগতেছে পিছন থেকে আসে নাকি আমাকে মারে নাকি। আমি বলি দেখেন আমাকে একজনে বিক্রি করে ফেলছে, আমি ঢাকায় থাকি। ঢাকা কোথায় থাকো? মিরপুর। তো পাবলিকে আমার কাছে টাকা ছিল, উনি 100 টাকা দিতেছে, আরেকজন 100 টাকা দিতেছে, এমন করে টোটাল আমার 1000 টাকা পাবলিক ওই সময় আপনাকে টাকা দিয়েছে? টাকা দিচ্ছে, হ্যাঁ টাকা দিচ্ছে। ওই সিনজেলাকে বলতেছে যে তোমার ঘরে মা বোন আছে, তুমি যেমনি পারো এই মেয়েটাকে দিয়ে আসো, মেয়েটা একেবারে অসহায়। তাকে বলেছে সিএনজিওয়ালাকে? সিনজেলাকে। তখন সিনজেলা ঘন্টা আমার ওইখানে ছিল। তারপরে আমাকে বাসে উঠায় দেয়, আমি টাকা সাথ দিই, উনি নেয় না। উনি বলে কি তুমি যাই আমার জন্য দোয়া করো। তো আমি বলি দেখেন আঙ্কেল আমার কাছে টাকা আছে, টাকাটা নেন। টাকাটা উনি নেয় না। তো আমার সাথে সাথে একটা ছেলে ওঠে, আমার ওই ছেলেটাও খালি পায়ে ছিল। হ্যাঁ, আমার দেখতে খুব ভাইয়ের মতন, আমার খুব মায়া লাগে ছেলেটাকে দেখে। বাসে বসছিল না, বাসের যে নিচে যে এটা না ওইখানে শুয়ে পড়ছে। তো আমি ছেলেটাকে জিজ্ঞেস করলাম তুমি কোথায় যাবে? তো বলে আমি কোথায় যাব জানি না। আমি বলি কেন, কী হয়েছে? পরে বললাম বাসা থেকে পাল্লা আসছি। পরে আমি বলি আমিও তো পাল্লা আসছি, তুমি কোথায় যাবো বলো, আমাদের সাথে যাবা বাসায়? পরে আমি চিন্তা করি আমি তো বাসায় যেতে পারবো না। আমি শুধু ছেলেটাকে বলতেছি তুমি কিছু খাইছো, এগুলো জিজ্ঞেস করতেছি। পরে বলে না আমার সৎ মা আমাকে অনেক মারে। ছেলেটা বলে পাশে তো সিএনজিওয়ালা ছিলই। না তখন তো সিনজেলা চলে গেছে, মানে আপনাকে জাস্ট বাসে তুলে দিয়েছে? বাসে তুলে দিয়ে সিনজেলা চলে গেছে, টাকা সাথে নেয়। তো ওই ছেলেটার সাথে গল্প করতে করতে আসি। তো আমার কাছে অনেক টাকা ছিল, মানে 1000 টাকার নোট। হ্যাঁ, তো আমি টাকাটা না বের করি, ওই ছেলেটা বলে কি টাকা লুকাও, তুমি জানো এখানে কত চোর আছে, তুমি সব টাকা নিয়ে মানে কোথায় যেতেছো? আমি বলি ঢাকা যাব। পরে ওই ছেলের সাথে কথা বলতে আমি চলে যাই নরসিংদী, ঢাকা না যেয়ে। মানে বাস কখন চলে গেছে, আমরা কখন ঘুমাইছি বলতে পারি না। নরসিংদী চলে যাই, নরসিংদী যাওয়ার পর একটা হোটেলে নামি, হোটেলে খাওয়া দাওয়া করি। এখন ওই ছেলেটা আমাকে কল চেপা দেয়, চাপ্পল ছিল, আমি হাত মুখ ধুয়ে নাস্তা করি, ওরও নাস্তা করতে দিই। এখন কি করব, মুসিবতে পড়ে গেছি। এখন আমি ছেলেটাকে বলতেছি তুমি কোথায় যাবা? পরে বলে যে আমি কোথায় যাব আমি নিজে জানি না, আমি ছোট থেকে রাস্তায় থাকি। তো ছেলেটাকে বললে কি ঠিক নাম কি ছেলেটার?
মনে আছে? হ্যাঁ, সাগর সাগর। সাগর নাম ছিল। ছেলেটা মাদ্রাসায় পড়াশোনা করতো। মাদ্রাসায় আমার মতনই ছিল, হেফজখানায় পড়াশোনা করতো। অতিরিক্ত দাগ পোড়া গায়ে, আচ্ছা। অনেক মারতো। তো লাইফ স্টোরি শুনতে আর কি সন্ধ্যে চলে যাই। তো আমাকে কল চেপা দেয়, আমরা দুজনে একসাথে নাস্তা করি। ওই হোটেলে কিছু ছেলে ছিল গাঞ্জটি, আমাদেরকে ফলো করার পর আমরা কোথায় যাচ্ছি, কি করি, আমরা একসাথে আবার বাসে উঠছি, ঢাকার বাসে। ওই ছেলেটা কিন্তু ওইখানেই থাকে, জি। আর যায় না, ভয় আমার কাছে এত টাকা যদি ছিনতাইকারী ধরে, এই কারণে ছিল এখানেই থাকে। ওর বয়স কি আপনার মতোই ছিল নাকি আপনার থেকে একটু বড় ছিল? আমার মতনই ছিল। আপনার মতো বয়স? হ্যাঁ। ওকে। আমার মতনই ছিল। ওই ছেলেটাকে আমি 1,000 টাকা দিই, যে তাদের তুমি কিছু খাইও। পরে টাকাটা নিয়ে ও কান্না করে, পরে তোমার মতন যদি আমার বোন হতো ভালো হতো। তো আমি তো বাসে উঠে যাই, ওই 2টা হিরোইন ছেলে আমাকে ফলো করে বাসে উঠে। আচ্ছা। তো আমি যেখানে যাচ্ছি সেখানে আমি যে সিটে বসতেছি এই সিটের পাশে বসছে, আমাকে ফলো করতেছে। আমি বুঝতে পারছি যে আমার টাকাগুলো নেওয়ার জন্য এরকম করতেছে। হ্যাঁ, তো আমি ঢাকায় গাবতলী নামার পর আমাকে জিজ্ঞেস করে, এই শুনো। আমি বলি কি? পরে বলে তোমার নাম কি? আমি বলি আমার নাম যেই হোক, আপনি কি? পরে বলে কি তুমি আমাদের সাথে যাবা? আমি বলি না, আমি এইমাত্র একজনের টাকা চুরি করে আনছি। সত্য কথা বলে দিছি, টাকা চুরি করে আনছি। আমি বলি কি আপনি কি সেই লোক? পরে বলে হ্যাঁ, আমি তার ভাই লাগি, টাকাগুলো দাও। পরে বলি দাঁড়ান দিতেছি, একটু সাইডে আসেন। তো পাবলিক জমা করছি, দেখেন চিন্তা করে এই যে লোকটা আমাকে বিক্রি করে দিছে। তখন ভয়ে পালায় চলে গেছে। তো আমি এক নাম্বার মাজারে যাই, চিন্তা করি বাসায় যাব। বাসায় গেলে যদি আমার মা মারে, আমাকে আগের মতন যদি মারে, তো এই চিন্তা করে বাসায় ঘন্টাখানি চিন্তা করি। তো মাজারে যাওয়ার পর কিছু ভান্ডারি গান শুনি, গান শোনার পর আমি মার্কেটে যাই শপিং করতে। আচ্ছা। আমার ভাইয়ের জন্য, আমার বোনের জন্য, আমার নানুর জন্য, আমার মার জন্য অনেক কিছু কিনি। আমার জন্য কিছু কিনি নেই, ওদের জন্য কিনছি। কেনার পর শপিংয়ে টাকা। তো আমি বাসায় মানে চক্করে যখন নামবো, আমাদের ঝুপড়টি যেটাকে বলেন, ওইখানে নামার পর সবাই তাকায় আছে আমার দিকে। অনেক মোটা কাটা হয়ে গেছি। আমার নানুকে বলছে কে যেন যে আপনার নাতি আসছে। আমার নানু শুনে অজ্ঞান হয়ে গেছে, আমার মা দেখেও অজ্ঞান হয়ে গেছে। তারপর আমার মা কত আদর করতেছে আমাকে, মানে দেখে কোথায় ছিলে, আর কখনো মারবো না, এরকম আর কখনো করবো না, পা ধরে মাপ চাইতেছে আমার আম্মু আমার কাছে। আমি বলি না মা, তুমি তো মা, তুমি খারাপ হও তারপরে তুমি মা, এভাবে মাপ চাইও না। তা আমার মামুরে কিন্তু আমি চোখ দেখলে অনেক ভয় পাইতাম, আমার ফ্যামিলির সবাই। হ্যাঁ, কেন ভয় পেতেন? যে ওনাকে ওই এলাকার সবাই ভয় পায়। আচ্ছা। ঠিক আছে, ডেঞ্জারাস মারাত্মক একটা লোক। প্রিয় শ্রোতা, আমরা এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিচ্ছি। আপনারা শুনছেন সিক্রেটস, ঢাকা FM 90.4-এ। আজকে যিনি কনফেস করছে শিখা। আমরা একেবারে বিগিনিং অফ দ্য স্টোরিতে রয়েছি, ব্যাকগ্রাউন্ডে রয়েছি। এই শিখার জীবনের যত সিক্রেটস, সেটা তার দিকে যতটা না বেশি আঙ্গুল তুলবে, তার চেয়ে বেশি আঙ্গুল তুলবে পরিবার এবং সমাজের দিকে। সেই জায়গাতেই আমরা যাচ্ছি। এবং যেটা বলছিলাম যে তাকে দেখার এক ধরনের চরম আগ্রহ তৈরি হবে। আজকে শিখার একটা ছবি খুব অল্প সময়ের জন্য, শিখার যদি অনুমতি দেয় অনুষ্ঠানের শেষে এসে, খুব অল্প সময়ের জন্য আমি আমার পার্সোনাল পেজে পোস্ট করব। অ্যান্ড আপনারা দেখলে অনেকখানি অবাকই হয়ে যাবে। আমি বলবো আমার পেজটি ঠিকানা www.facebook.com/kebria.rj। আমি আবারও বলছি www.facebook.com/kebria.rj। পেজটি আছে RJ কিবরিয়া নামে। এখনই ঢুকে লাইক দিয়ে অ্যাক্টিভ থাকুন। খুব অল্প সময়ের জন্য, অনুষ্ঠান চলাকালীন সময় যে কোনো সময় আমি পোস্ট করব এবং তার কিছুক্ষণের মধ্যেই ছবিটা আমি ডিলিট করে ফেলবো ওখান থেকে। ওকে, ছোট্ট একটা বিরতি। Secrets. Something beyond entertainment. Love, hate, challenge, motivation, desires, truth, impossible, virtue, morality. Something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment.
প্রিয় শ্রোতা, স্বাগত জানাচ্ছি আরও একবার শুনছেন সিক্রেটস ঢাকা FM 90.4-এ। আমি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আমাদের যিনি আজকে গেস্ট শিখা তার কাছে। আর ইন দ্য মিন টাইম আপনারা চলে আসতে পারেন আমাদের ঢাকা FM এর পেজেও, ওখানে পোস্ট দেওয়া আছে শিখাকে নিয়ে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/ilovedhakafm। শিখা, তারপরে আমার আম্মু যখন আমাকে আদর করে, আমাকে দেখতেছে যে দুধ দিয়ে গোসল করাইতেছে, দুধ দিয়ে ভাত খাওয়াইতেছে। তো আমি বলে এত ভালোবাসা কার? তারপরের দিনই মা শুরু করবে। হ্যাঁ, আমি তো জানি যে আমার আম্মুর ছেলেটার কীরকম। তারপরের দিন আমার আম্মু বলে কি 10টা টাকা নিয়ে তুই চরকি খেতে যা। হ্যাঁ, আমার আব্বু যে ছিল, সরি, আমার আম্মুর কিন্তু 5টা বিয়ে হয়। আচ্ছা, বাবা ফার্স্ট বিয়ে? আমার বাবা ফার্স্ট বিয়ে, আমার বাবা যাওয়ার পর হচ্ছে আরেকটা বিয়ে, সেকেন্ড বিয়ে। মানে তারপরে সবগুলো হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, তো শুনি। তো ওই আব্বুটা আসছিল, জি আব্বুটা, আরেকটা আব্বু আসছিল, সেকেন্ড বিয়ে যে? হ্যাঁ, বাবলু নাম। তো ওই বাবাকে আমি বাবা বলেই ডাকি। হ্যাঁ, আব্বু বললেই ডাকি। তো ওই বাবাটা আসছে, আসার পর আমাকে চকলেট দিছে, টাকা দিছে। আমি ঘুরতে গেছি, হ্যাঁ, আমাকে 10 টাকা দিছে, আমি তো চুরি যাইতাছি। এখন আমি আসছি, আসার পরে বলে তোরে টাকা দিছি তোরে ঘোরার জন্য, তোরে এতক্ষণ থাকার জন্য দিছি। মানে বস্তির মেয়েরা কীভাবে ব্যবহার করতে পারে জানেন তো, যে এরকম মানে এরকম মা এরকম একটা মেয়েকে এই ধরনের কথা বলতে পারে, ভাবলে খুব কষ্ট লাগে। খুব খুব বাজে বাজে কথা বলতেছে, যে কোন সাথে গেছিলি, হ্যাঁ, তোরে টাকা দিচ্ছি তোরে চরকি খাইতে, তুই 5 মিনিট এসে পড়বি, ঘরে কি কাজ নাই? এইসব ধরনের কথা বলতেছিল। তো আমি কিছু বলি নাই, আমাকে অনেক মারছে। এই যে এখানে কূপ দিছে বটি দিয়ে, হ্যাঁ আমি ডাক্তার দেখতে পাচ্ছি, কূপ দিছে। তো অনেক রক্ত বেরিয়েছে, রক্ত বেড়ে পড়া কি ঠিক আছে? আমার আম্মু যেন কিরকম মারে, মারার পর আবার মাপ চাই যে মাপ করে দাও, মার করবো না। ড্রাগ নিলে সাধারণত এরকম হয়, এরকমই করতো। তো মানে প্রত্যেকদিন গাঁজা খাইতো। আমি অসহ্য হয়ে গেছি, আমাকে এরকম প্রত্যেকদিন মারতো, আমি পালা যেতাম, এরকম রাস্তাঘাটে থাকতাম। তো এরপর যে আমার নানু কী করে, আমাকে এতিমখানা ভর্তি করে দেয়। আমি এতিমখানায় পড়ি, অনেক দিন পড়ি, মানে এখানে পড়ি। তো আমার গার্জেন আসে না, সবার গার্জেন আসে, আমার গার্জেন আসে না। সবার গার্জেন পিঠা দিয়ে যায় শীতের দিনে, অনেক কিছু কাঁঠাল, হ্যাঁ, আম দিয়ে যায়। তো আমার অনেক আশা, মানে শুক্রবার আমি জানালার দিকে তাকা থাকি, আমার আম্মু আসবে নাকি আমার নানু আসবে, কেউ আসে না। তো আমি বলি যে আমার বাবা নাই দেখা কি কেউ আসে না। অনেক আদর করে আমাকে, মাদ্রাসার সবাই অনেক আদর করতো, কারণ ওইখানে ক্যাপ্টেন ছিলাম আমি। ঘুমে থেকে উঠাইতাম সবাইকে, খাওয়ার দোয়া শোয়া দোয়া আমি পড়াইতাম, ক্যাপ্টেন ছিলাম, আমাকে সবাই আদর করতো, কিন্তু পাগল বলতো সবাই। তারপরে শুক্রবার আসলে মানে আমি জানালার পাশে দাঁড়িয়ে থাকতাম যে আমার নানু আসবে, নাহলে আমার মা আসবে, কেউ আসে না। তো জিদ্দে আমি পালায় আসতাম যে কেউ তো আসে না। যখনই মানে শুক্রবার আসলেই মানে আমি তাকা থাকতাম জানা দিয়ে যে আমার নানু মনে হয় আসবে, কেউ না আসুক আমার নানু আসবে। তো শুক্রবার সবাই নামাজ পড়তেছে, আমিও নামাজ পড়ি। আমি নামাজ পড়ে বলি যে আমার নানু যেন আসে, কতদিন ধরে দেখি না, প্রায় 6-7 মাস হয়ে গেছে আমার নানুকে দেখি না, আমার নানু যেন আসে। তো আমার নানু আসে, শুক্রবার আসে, আমার জন্য মুড়ি আর মিঠাই নিয়ে আসে। তো আমি নানুকে বলি, নানু তোমরা কেন আসো না, আমার কেউ নাই দেখা। পরে বলে, দেখ আমার তো টাকা পয়সা নাই, আমি তো বুড়া মানুষ, আমার তো কেউ দেখেন না, যার যার মতন সবাই বিয়ে করে চলে গেছে। আমার নানুর লাইফটাও কিন্তু আমার মতন একদম। তো আমার নানু বলে যে সবাই তো বিয়ে করে চলে গেছে, আমার 5টা ছেলে যার যার মতন থাকে, আমি তোরে দেখতে আসতে পারি, গাজীপুর থাকোস আর এত দূর। তো আমি বলি ঠিক আছে, তুমি আসবা কিন্তু মাঝে মাঝে। পরে বলে ঠিক আছে আসবো। তো নানু চলে যায়, আমি অনেক কান্না করি যে থাকো, কিন্তু মাঝে সাথে সম্ভব না যে থাকার। নানু চলে যায়, অনেক কান্না করি। তারপর যে বললাম না একটা বান্ধবী ছিল, রত্না নামে ছিল, এখানে মাদ্রাসায় গাজীপুর। তো ওই মেয়েটা না আমার সাথে মানে কোনো একটা কারণে ঝগড়া লাগে। এখন ওর সাথে ঝগড়া লাগলে মানে কি আমি থাকতে পারি না, ওর সাথে কথা না বলে থাকতে পারি না, ঘুমাইতে পারি না।
হ্যাঁ ওর সাথে ঝগড়া লাগে। তো আমি বলি শুধু শুধু ঝগড়া করতেছিস একটা কারণে, আমি কিন্তু করি নাই কাজটা। পরে বলে না তুই করছিস, নাহলে কি করবে, আমি বলি করি নাই কিন্তু। পরে ওর সাথে ঝগড়া লাগে, আমি আলাদা হয়ে যাই। ও মানে আমাকে দেখা খায়, ওর গার্জেন এটা আনে আমাকে দেখায়, মানে আমাকে জিদ করার জন্য আর কি এরকম করে, যা কিছু করে। তো আমি জিদ দিয়ে আমপাড়া নিই, মানে পড়াশোনা দ্রুত ওর সাথে জিদ দিয়ে আমি আমপাড়া নিই নি। তখন কায়দার ছিল, হ্যাঁ কায়দার পরে কায়দা শেষ হয়ে যায়, কায়দার পরে আমি আমপাড়া নিই, ওর সাথে জিদে পড়াশোনা করি। তো ওই মেয়েটা মাদ্রাসায় বুকে ব্যথা হয়, তো এখানে আর কি স্ট্রোক করে আমার বান্ধবীটা মারা যায়। তো আমার বান্ধবী মারা যাওয়ার পর আমি অনেক কান্না করি যে এখন তো আমার কেউ নেই। যা ছিল আমার বান্ধবীর সুখের দুঃখের কথা বলতাম, কেউ না থাকলেও আমার বান্ধবীর সাথে কষ্টের কথা বলতাম, এখন আমার বান্ধবীও নাই, কী করুন। তো মাদ্রাসা আর ভালো লাগে না, আমার কিছুই ভালো লাগে না। আমি বলে আমাকে না যাইতে দিলে আমার গার্জেনকে না ফোন দিলাম শান্তি থেকে লাভ দেবো। তো আমিও পড়তাম না, আমার কিছু কিছু লোক আসতো পড়াশোনা করার জন্য, মেয়েরা, ওদেরকে বলতাম কি মাদ্রাসায় ভূত আছে, এটা আছে সেটা আছে, ভয় দেখায় পাঠায় দিতাম যেন ছাত্র বেশি না হয়। এরকম করতাম, মানে অনেক দুষ্ট ছিলাম। তারপর আমি বলি কি তুমি প্যাড কাটো, তুমি যদি প্যাড কাটো তাহলে ভাববে যে এখানে ভূত আছে, তাহলে তোমাকে ভাগায় দিবে। কয় ঠিক আছে তুমি আমার কাইটা দাম, তো কাটতে পরে আমি ওকে টিনিরি দিয়ে আমি কেটে দিই যে নতুন নতুন মেয়েরা আসে, আমি চাই না যে মাদ্রাসার নতুন কোনো আর কোনো আসুক, স্টুডেন্ট আসুক। হ্যাঁ কমে গেলে তো মাদ্রাসা বন্ধ করে দিবে। আপনি চাচ্ছেন মাদ্রাসা বন্ধ হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে, কারণ আপনার আব্বু আম্মু এখানে কেউ দেখতে আসে না, দেখতে আসে না। হ্যাঁ তো সবার আব্বু আম্মু আসে, আমার কষ্ট লাগে না, খুব কষ্ট লাগে। তো সবার আব্বু আম্মু কত সুন্দর আসে, খাবার নিয়ে আসে, আমার তো খাবারটা বড় বিষয় না। আপনি এরকম পেট কাটা শুরু করলেন? না মানে আসলে খাবারটা তো বড় বিষয় না, দেখানোটাই বড় বিষয়। এখন আমি চিন্তা করি যে ওদের গার্জেন আসবে, ওদেরকে আদর করবে, আমার সহ্য হয় না। তো আমি বলি কি শোন, এই ছাদে ভূত আছে, সবসময় দেখবি কি দরজা ভাঙে ফেলে আর কল শুধু শুধু ছাড়ে আর গোসল করে, তুই জানোস? পরে বলি না, দেখবি আজকে ওই যে নিমতলার গাছের মধ্যে একটা ভূত আছে। কয় ঠিক আছে তুই দেখাইস তো। পরে দেখায় হ্যাঁ সাদা সাদা কি যেন দেখতেছি, এরকম ভয় দেখাইতাম। তো মেয়েরা না বলতো আমি মাদ্রাসা পড়বো না, চলে যাব। তো চলে যেতে দেয় না, তো ম্যাডামরা যেতে দেয় না, কারণ গার্জেন তো একসাথে মত। তো আমি বলি কি তুই প্যাড কাট, তোর কোনো দুর্ঘটনা হলে তোরে ভাগাই দিবে এখান থেকে। পরে বলে আমি তো কাটতে পারবো না, ভয় লাগে। তাহলে আমি কেটে দিব, ঠিক আছে আমি কাটে দিব, তুই ব্যথা পাইস না, চিল্লান দিবি না কিন্তু, আমি কাটা কিন্তু লোকজন জমা করবো, ঠিক আছে? পরে বলে ঠিক আছে। তো ওর প্যাড কাটছি, কাটার পর আমি বলি কি খালা আমাদের মাদ্রাসার এখানে খালামা বলতে হয় যে আমাদেরকে পড়ায়। তো আমি বলি খালা ওকে না ভূতে ধরছে, দেখেন ও প্যাড কেটে কি করছে। পরে বলে কই। পরে মানে গিয়েছে, যাওয়ার পর হাই এগুলো কি হইল। পরে ওকে বের করে দিছে, এরকম দুর্ঘটনা হলে প্রবলেম হয়ে যাবে, মামলা হবে। আমার বোন যখন ঢুকছে মাদ্রাসায় তখন আমার গার্জেন আসে প্রায় আসে, আপনাকে দেখার জন্য আসেনি কিন্তু আপনার বোনকে দেখার জন্য? হ্যাঁ আমার বোনকে দেখার জন্য আসে। আমার বোনটা কিন্তু আমার বাবার ঘরে না, আমার আরেক ঘরে ছিল। আমার বোন আর আমি পড়াশোনা করি এখানে, তো ভালো চলে যায় 1 বছরের মতন। আর ভালো দিব্যি খাইতেছি, ঘুমাইতেছি। তো একদিন আমার যেন কি হয়, আমি যার সাথে চলতে মানা করছি তার সাথেই সে চলে। যখন আমার যে বোন যার সাথে চলতে মানা করি তার সাথে চলে, তো আমার বোনকে এক পর্যায়ে আমি সিঁড়ি থেকে, মানে আমি যে থাপ্পড় দিই আমি বুঝতে পারি না আমার বোন সিঁড়ি থেকে পড়ে যাবে। আমি থাপ্পড় দিই, তো আমার বোন সিঁড়ি থেকে পড়ে যায়, মাথা ফেটে যায়। আমি ভয়ে আসি, রাত্রেই পালায় আসি। এই যে পালায় আসি, থাকি টঙ্গি থাকার পর এখানে। কার কাছে আগে থেকে কেউ ছিল নাকি ওখানে? আমার নানু ছিল। ওকে। হ্যাঁ আমার নানু ছিল, নানুর সাথে থাকি। নানু বলে না যে তুই এরকম করছস কাজটা, তোর মা জানলে তো মায়েরা ফেলবে, তুই আমার কাছে আসছস তা জানলে আমারও মায়েরা ফেলবে। তোমার নানু বলে না, লুকায় আমাকে রাখে, আমি থাকি। টঙ্গি কেউ না, এতিমের মতন লাগে আমাকে, যে আমি কেউ না, আমি এখানে একা থাকি, খাই না খাই, মানে এরকম আর কি দিন চলে যেতেছে। তো এখানে একটা আমার আস্তে আস্তে একটা বান্ধবী হয়ে যায় একটা। ওই মেয়েটার নাম ছিল মনি, মেয়েটাকে সবাই চিনে, আর ফেমাস করে একটা মেয়ে, যে খুব বাজে একটা মেয়ে ছিল। হ্যাঁ সে ওর করতো, নেশা করতো, আমি জানতাম না। আমার সাথে ভালো বিয়ে পড়ছে, ভালোভাবে চলছে আমার সাথে, আমাকে ঘুরাইতো, আমাকে টাকা দিত, ওর দোকানে খাইতাম। তো আমাকে অনেক আদর করতো, বান্ধবী হয়ে যায়, খুব বেস্ট ফ্রেন্ড হয়ে যায়।
তো ওর বিয়ে হয়েছে, ওর এই নিয়ে 4টা বিয়ে হয়েছে মেয়ের। আমার বান্ধবীর সাথে থাকি, আমার বান্ধবীর দোকান দেয়, বলে তুই আমার দোকানে কাজ করবি। পরে আমি ঠিক আছে, আমরা দোকানে 2 জন দোকান চালাই। দোকান চালানোর পরে ওইখানে গ্যাঞ্জাম হয়, গুলাগুলি হয়। যে ছেলেটাকে বললাম লাভ স্টোরি যাকে নিয়ে, ওই ছেলেটা গুলাগুলি আর কি করে। তো এক পর্যায়ে ওই ছেলেটা ওকে ফোন দেয়, মনিকে ফোন দেয়। আমি তো ছেলেটাকে চিনতাম না। ওই ছেলেটা ওকে ফোন দেয়, ফোন দেওয়ার পরে ও জান টান কথা বলতেছে। মানে আপনাকে সে মুনি ভেবে কথা বলতেছে, ফোনে রিসিভ করে আপনি? না ওই ছেলের সাথে তো আমি, মুনি কথা বলতেছে ছেলেটার সঙ্গে? হ্যাঁ ছেলেটাকে ও লাভ করে। আচ্ছা, মানে আমার বান্ধবী? হ্যাঁ আমার বান্ধবী। দোকানটা কার ছিল? দোকানটা আমার বান্ধবী ছিল। দোকানটা ওর থাকে কি হয়? ও তো বয়স অল্প আপনার মতোই, ও দোকান পেলো কোথায়? দোকান পেলো কোথায়? আমার বয়স একটু বড় তো। আচ্ছা, আপনার বয়সে বড় ছিল। দোকানটা ও নিজের পয়সা দিয়ে করেছিল নাকি ফ্যামিলি থেকে করে দেয়? নিজের পয়সা দিয়ে করছে, নিজের পয়সা দিয়ে। বাজে বললাম না, ও আচ্ছা, বাজে কাজ করতো। আচ্ছা। তো এই দোকানটা কিসের দোকান ছিল? চায়ের দোকান ছিল। চায়ের দোকান ছিল। বাজে কাজ করতে বলতে ঠিক আছে, ওকে। বাজে কাজ করতো, টাকা করে চায়ের দোকান দিচ্ছে। আমি বলছিলাম যেটা দোকান দিতে আমি বসে থাকবো। আচ্ছা, তো সব দোকান থয়ে সব কলেজে পোলাপাইনগুলো আমার দোকানে বসতো। হ্যাঁ, সব দোকানে বসতো না, আমার দোকানে বেচা কিনা হতো। এই নিয়ে অনেক গ্যাঞ্জাম হয়েছে এখানে, পোলাপাইন ডাকাইছে, অনেক কিছু হয়েছে এখানে। দোকান বন্ধ করে দিবে। তারপরে ও আমার বান্ধবী বলতেছে কি তুই আমার চিনস, আমার হাজব্যান্ডে চিনস? তারপর আমি বলি তোর হাজব্যান্ড তো নল, তোর হাজব্যান্ড কি বলবে? পরে বলে না আমার হাজব্যান্ড আছে আরেকটা, যাকে আমি মানে ওর মাধ্যমে চিনি। আচ্ছা, আমার হাজব্যান্ড আছে আরেকটা। তোর হাজব্যান্ড আছে কি করে? পরে বলে গাজীপুর থাকে। নাম কি? সবুজ। তাই নাকি? ভালো। কয়টা বিয়ে করছে? বিয়া কি অনেক মজা? আমি এগুলো বলতাম। আচ্ছা। পরে বলে কি বিয়ে অনেক মজা নাই, তুমি তোমার লাইফে বিয়ে হলে তুমি বুঝবা। পরে বলে কি আচ্ছা তাহলে আমি বিয়ে করুন। পরে মজা করস দোস্ত না, ওই যে ওই ছেলেটা, একটা ছেলে প্রপোজ করছে আমার ইয়াসিন, আমি ওরে বিয়ে করুন। পরে বলে আরে না রে, বিয়া তো সহজ না। পরে আমি বলি ঠিক আছে, তোর হাজবেন্ড এত কিছু, তাহলে তো আমার জন্য এত কিছু করতে পারবো। তোর জন্য এত লোক পাঠাইছে, পোলাপান পাঠাইছে, আমার জন্য পাঠাবে। পরে বলে আমাকে কোনো গ্রাহ্য দিল না। ও হ্যাঁ। তারপরে আমি ওই ছেলেটাকে দেখার জন্য অনেকই করি যে তোর হাজবেন্ড এত কিছু চাপা মারস। পরে বলে না রে, আমার হাজবেন্ড অনেক বড় লোক, পিস্তল নিয়ে ঘুরে। হ্যাঁ, গাজীপুরে সবাই ভয় পায়। আমি কই তাই না? আমি ভাবতাম যে চাপা এটা। তো আমি দেখার জন্য বলি কি চল দেখতে যাই। পরে বলে ঠিক আছে যাই। তো গেলাম দেখতে, আমাকে সালাম দিল, সালামের উত্তর নিলাম। পরে একটু আগানোর পরে বলে কি এই খ্যাত তোর জামাই, এর থেকে বললো তো তোর আবু ভালো আছে, তোর ওই জামাই ভালো আছে। পরে বলে না রে, এটা তো আমার সামনে বলছোস, ওর সামনে বললে তোর চড়া দাঁত ফেলা দিত। পরে বলি কি আমাদের সাথে যখন আমরা মিট করতে যাই একটা ছেলেকে নিয়ে যায় সাথে করে। তখন তো জানতাম না যে ও কি কাজ করে, মেয়েটা কি কাজ করে, মানে মুনি কি কাজ করে জানতাম না। তখন আমি বোকা ছিলাম। তখন দেখলাম যে ও যে ছেলেটাকে নিয়ে গেছে ওটা ছিল ফিটিং। মানে ফিটিং করে নিয়ে গেছে আলটিমেটলি। হ্যাঁ, মানে রং নাম্বার কথা হয় না যে মেয়েদেরকে দেখতে চাই ফ্রেন্ড হইলে। তো ছেলেটাকে নিয়ে গেছে। আমি বলি ছেলেটাকে মারলো যে, কই জানোস এটা বাসের সময় ওঠার কালে আমাকে বাজে একটা কথা বলছে, তুই আমার আগে বলতি তাহলে আমি মার দিতাম। পরে বলে তোর যে শরীর তুই মার দিবি, দেখ কেমনে মারে। পরে দেখলাম মায়ের দৌড়গুলো হরে, তো ওই জামাই নল হইলেও অনেক শক্তিশালী আছে, দেখ কেমনে মারতেছে। কি জিনিস? নল? নল, হ্যাঁ। মানে ওকে, এগুলো বলতেছিলাম। তারপরে আমাকে বলে যে আপনি বাসায় যান। তো আমাদের জন্য ডিম নিয়ে যায়, মাছ নিয়ে যায়, বোনা করে। আমার বান্ধবী থাকি দেখি একটা চৌকি আর কিছু হাড়ে পাতিল, ওরকম সংসারে কিছুই নাই। আমি থাকি ওর বাসায়, আমাকে যাইতেও দেয় না। কয় কি দোস্ত তুই আমার কাছে থাক। আমি বলি কি তোর জামাই থাকলে আমি কই থাকুম, আমি কি খাটের নিচে থাকুম? পরে বলি না, তুই খাটের নিচে থাকবি না, তুই এখানে থাক, আমার জামাই আসবে না। আমি বলি কেন, তোর একসাথে থাকবে না? পরে বলে না রে। আমি বলি আচ্ছা দোস্ত তাহলে আবুর কি হইব? পরে আবুর মতন থাকবা। আবুটাকে? আবু হচ্ছে ওর হাজবেন্ড আরেকটা। ও মানে একসাথে 4টা জামাই মেইনটেইন করে সে? ও হ্যাঁ, ওই মেয়েটার। আচ্ছা, মানে মুনি? মনি, Okay. ওর হাজবেন্ড ওটা রিয়েল হাজবেন্ড। তো এটা কিন্তু হাজবেন্ড না, আমি জানতাম না। আমাকে হ্যাঁ হাজবেন্ড বলতেছে, আমি হাজবেন্ডই ভাবতেছি। তো আমাকে বলে যে তোর দুলাভাই আসবে, মাথায় কাপড় টাপড় দিস। আমি বলি এমনি তো মাথায় কাপড় দেওয়া, মাথায় কাপড় পরে বলে ঠিক আছে। প্রিয় শ্রোতা, আরেকটি বিরতি নিচ্ছে এই পর্যায়ে। আপনারা শুনছেন সিক্রেটস ঢাকা FM 90.4-এ। যারা এই অনুষ্ঠানে আসতে চান প্লিজ আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904-904। আমি আবারও বলছি 09611904-904। ছোট্ট একটা ব্রেক। সিক্রেটস
Something beyond entertainment. Love, hate, challenge, Motivation. ice, Truth. impossible, virtue, Morality. Something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me RJ Kibriya, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment. ওয়েলকাম ওয়ান্স অ্যাগেইন। আপনারা শুনছেন সিক্রেটস ঢাকা এফএম 90.4 আমি আরজে কিবরিয়া আপনার সাথে রয়েছি এবং যারা অনুষ্ঠানে কনফারেন্স করতে চান প্লিজ আমাদেরকে ফোন করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 096111904904। শিখা রয়েছে আজকে আমাদের সাথে এবং যেটা অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম যে শিখাকে দেখার এক আকতি তৈরি হবে। যদি আপনি শিখাকে দেখতে চান খুব অল্প সময়ের জন্য আমরা তাকে দেখানোর সুযোগ দেব যদি সে আমাদেরকে পারমিশন দেয়। দেখতে হবে আমার পেজটিতে এসে www.facebook.com/kibriya.rj KEBRIA.RJ পেজটি আছে আরজে কিবরিয়া নামে। লাইক দিয়ে অ্যাক্টিভ থাকুন। হ্যাঁ, শিখা যেখানটায় ছিলাম। আমি না দুলাবে আসছে বলেন আমি বাথরুমে পলাইছি, টয়লেটে গিয়ে পলাইছি। তো বলে শিখা আপা কোথায়? পরে বলে শিখা আপা তো বাথরুমে আপনাদের দিকে পলাইছে। পরে বলে কেন? আমি বাঘ না ভালো। পরে আসছে বলে পাপারে বাবা আপনি কেমনে মারেন দুলাভাই? কয় আরে বোন, মানুষ জনসেবা করার জন্য এভাবে মারতে হয়। আমি বলি হ্যাঁ, আপনি অনেক সোয়াব পাবেন জনসেবা করার জন্য। তো বলে আপনি কি করেন? আমি বললাম কিছু করি না, আমার মার দেয়, আমি চলে আসছি পালায়। কি করবেন? লাইফে কি আছে আপনার? আমাকে লাইফে কিছুই নাই, আপনার মতন একটা বিয়ে করবো, আপনাদের পাশের বাসায় থাকবো, এরকম মজা করতেছি, পাশের বাসায় থাকবো। বিয়ে কি এত সোজা বলতেছেন? আমি বলি না। কয় আচ্ছা আপনি কাকে পছন্দ করেন? আমি তো কোনো ছেলেকে পছন্দ করি না, কিন্তু আমারে পছন্দ করে। আচ্ছা মনি কেডা পছন্দ করে রে? তোর বন্ধু না? কয় তুই জানাস ভালো। আমি বলি হ্যাঁ, ইয়াসিন পছন্দ করে, ভাই আমাদের সাথে বিয়ে করা দিবেন? পরে বলে থামো, তুমি তোমার বাসায় যাও। ওই ভাইয়াটা বলতেছে। তো ভাইয়াটাও না মানে ভয়ানক হইলেও মানে মিষ্টি মিষ্টি কথা বলতো, অনেক সুন্দর। হ্যাঁ, তো আমি বলি ইয়াসিনটাকে? ইয়াসিনটা হচ্ছে আমার বান্ধবীর ফ্রেন্ড। ওকে ফাইন। আপনাদের দোকানে আসতো চাটা খেতে? হ্যাঁ, চাটা খেতো। ওকে। কলেজে পড়াশোনা করে। আমাকে মানে প্রপোজ করে, আমাকে অনেক লাভ করে ছেলেটা। হ্যাঁ, আমি যেটা বলি সেটাই করে। উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। এই ইয়াসিন, হ্যাঁ। তা আমি কিন্তু ছেলেকে পছন্দ করতাম না, আমি সব দেখতেই পারতাম না। তো ওই ভাইয়াটা না ভাইয়াটা আর মনি একসাথে শুয়ে আছে। তো মানে ওরা তো রাতে থাকতো না, দিনে আসতো চলে যেত। একসাথে শুয়ে আছে, আমি এই যে চৌকি কোনায় ওরা দুজন শুয়ে আছে। ওই মেয়েটা ছেলের উপরে হাত দিতেছে, ছেলেটা বারে বারে হাতটা নামাইতেছে, আমার হাত দিতেছে, আবার নামাইতেছে। আমি দেখে লজ্জায় মুখটা ওদিকে ঘুরেছি, আমার ট্যাং দিছে। পরে বলে কি তোমার কি মানে মেহমানদের শ্রদ্ধা করা শিখো নাই? মনিকে বলতেছে? হ্যাঁ। পরে বলে এসব কি মনি, সরব। পরে বলি মনে মনে মানে আমি আর কেমন জানি সন্দেহ আছে, ওর স্বামী স্ত্রী এরকম ব্যবহার কেন? আচ্ছা। তো এরকম ব্যবহার কেন? ও আপনি করে বলতেছে, ও তুমি করে বলতেছে। তো এক পর্যায়ে মানে আবার ঠ্যাং দেয়, ঠ্যাংটা আর সরায় না। যদি সন্দেহ করি আমি, তো দুলাভাই চলে যাবেন? হ্যাঁ চলে যাব। তারপরের দিন না মনি না আমাকে ওকে নিয়ে সন্দেহ করে, কিন্তু অথচ ও কিছুই না। সন্দেহ করে মানে এই ছেলেটাকে নিয়ে আপনাকে নিয়ে সন্দেহ করে? হ্যাঁ, কখন সন্দেহ করে বলি যে ওই যে যখন চলে যায়, ভাইয়া চলে যাবেন? হ্যাঁ। তারপরের দিন আসে, আমি বলি ভাইয়া একটা গান গান না। তো আমি না ওনার গান শুনে একেবারেই হয়ে গেছি, ওনার প্রতি অনেক ক্রাশ হয়ে গেছে। যে আমি যেমনি হোক আমি মনে মনে বলি মনি তো জামাইরে আমি কাইরা নি, মানে এমনি বলতেছি যেমনি আমি বলতেছিলাম। আচ্ছা, ফিল করছেন এমনি? হ্যাঁ। ওকে। যে মনি, এটা ছেলেটার নাম ছিল সবুজ। ওকে। মনি আমি এরকম তোর হাজবেন্ডটাকে কাইরা নিও, তোদের সংসার আর ভালো লাগতেছে না, তো তোরা তো থাকোস না, সংসার করতেছিস না ভালোভাবে, আমি ওই ছেলেরে বিয়ে করবো, আমার বাসায় এরকম মাছ গোস এরকম রান্না হবে, এরকম এই সেই। তো আমি স্বপ্ন নিয়ে বসে আছি, গান শুনতাছি। ভাইয়া বলে কি আচ্ছা তুমি চলে যাবো বলছো, কোথায় চলে যাবো? আমি বলি ভাইয়া চলে যাব, আপনাদের সংসার আপনারা করেন, আমি না হয় অনেকদিন ছিলাম, আমি আমার আম্মুর কাছে চলে যাবো, না নানুর কাছে। বলে সত্যি করে বলো তুমি কোথায় যাবা?
আমি বলি 2 চোখ যেদিকে যায় সেদিকে চলে যাব। পরে বলে তুমি একটা মানে মেয়ে মানুষ, তুমি ছেলে না। অনেক বুঝাইছে। বোঝানোর পর আমি তার বুঝ মানি নাই, আমি বের হয়ে যাই। তারপর উনি আমাকে জোর করে বাসায় নেন। মনি কিছু বলছে? আমি বলি না, না কিছু বলে নাই। তারপর বলে কি সত্যি করে বলো কিছু বলছে? আমি বলি ভাইয়া আপনার সাথে কি কোনো সম্পর্ক আছে আমার? বলে না। আমি বলি আপনাকে দুলাভাই ডাকে না? বলে হ্যাঁ। তাহলে কি হয়েছে? আমার বাসায় আনছে, মনিকে শটকানা দিছে যে তুমি এগুলো কি বলছো মেয়েটাকে? তুমি একটা মেয়ে মানুষ, মেয়েটাকে এভাবে বের করে দিতেছো কেন? হ্যাঁ, তো এগুলো বলে। মনি অনেক ভয় পায়। মনি বলে কিছু করি নাই। ও যাওয়ার পর মনি আমার অনেকগুলো গালাগালি করে, অনেক গালাগালি করে। খুব স্বাভাবিক সেটা, কারণ সেটা আপনাকে শেল্টার দিয়েছে সেই জায়গা থেকে। হ্যাঁ, তারপর? হ্যাঁ, অনেক গালাগালি করে যে তোর জন্য আমাদের সংসার ভাঙা যেতেছে, তোর জন্য আমার এটা হইতেছে, তুই যদি না যাস তাহলে তুই মনে কর আমার মরা মুখ দেখবি, তুই যদি আমার বান্ধবী হয়ে থাকস। তা আমি চিন্তা করলাম যে আমার অনেক উপকার করছে, অনেক উপকার করছে, টাকা দিছে, এদের কাপড় কিনা দিছে, এটা সেটা। তো ওই ভাইয়াটা না মানে আরেকদিন আসে। আসার পর আমাকে বলতেছে আপা আপনাকে যদি গার্মেন্টসে চাকরি করে নিয়ে দিই কেমন হবে? সবুজ। হ্যাঁ, পর আমি বলি কি গার্মেন্টসের চাকরি জীবনে তো করি নাই, শিখাই দিবেন? পরে বলে ঠিক আছে। তো ও সন্দেহ করে, মানে ও ভাবতেছে যে আমাকে নিয়ে নাকি রুম টুম নিয়ে ভাড়া নিয়ে থাকে, কারণ ও তো ওই কোয়ালিটি ছিল, ও ভাবতেছিল ওরকম চিন্তা। মনি সন্দেহ করে। মনি সন্দেহ করতেছে। তো যে আমার দেশের থেকে মানে একটা আমার নানু ফোন দেয়। হ্যাঁ, আমার নানুকে ফোন দিই আমি, আমার নানু দেশে ছিল। আমি কোথায় যাব এখন? আমার তো যাওয়ার জায়গা নেই। আমার নানুকে ফোন দিই, নানু বলে কি যে তুই দেশে, আমি দেশে চলে আসছি। পরে আমি বলি ঠিক আছে, টাকা তো নাই। তো যেদিন যাব সেদিন হচ্ছে আমার যে বললাম না, আমার যে মিরপুরে ছিলাম যে একটা বন্ধু, তার জন্মদিন। আচ্ছা। হ্যাঁ, তার জন্মদিন। আমি কি পরবো? একটা গেঞ্জি ছিল, একটা ট্রাউজার ছিল। তো ওটা পরছি, পরে আমি বের হবো যখন, তখন ওই দুলাভাই আসছে। দুলাভাই আসা সেদিন আমাকে বলতেছে তোমাকে আজকে অনেক সুন্দর লাগতেছে। তোমাকে আমি আগায় দিছে। এখানে মনিও আমাকে 500 টাকা দিছে, উনি আমার 1000 টাকা দিছে। সবুজ। হ্যাঁ, সবুজ। ও আমাকে 1000 টাকা দিছে, গাড়ি পর্যন্ত গাড়িতে উঠাই দিছে। আমাকে কখনো এরকম করে নাই, পার করে দেয় নাই। গাড়িতে উঠাই দিছে, টাকা দিছে, তারপরে ফুল কিনে দিছে আমাকে। আমি তখন যাই, তারপর মিরপুর আসার পরে বলে কখন আসবেন আপনি? আমি বলি যে হ্যাঁ আমি আসবো কিছুক্ষণ পর। আসলে তুমি মনিকে ফোন দিও, রাস্তাঘাট ভালো না। আমি বলি ঠিক আছে, আমি ফোন দেবো। তো ফোন দিছি, মনি ফোন ধরে না। দুলাভাইটা ফোন দিছি, দুলাভাই ফোন ধরে না। তো দেওয়াল টপ করে আমি ঘরে আসি। আসার পরে আমি বলি দরজা খুলস না কেন? দেখতেছিলাম তুই ভয় পাস নাকি। আমি বলি এরকম, এটা আবার কোন ফাজলামি মনি? পরে বলে বোন তুই চলে যা, আর কতদিন থাকবি ক? তো অনেক উপকার করছি। আমি বলি ঠিক আছে আমি চলে যাবো, সমস্যা নেই, আমি কালকে চলে যেতেছি। তো আমি ব্যাগ ট্যাগ গুছা আমি রাস্তায় বের হই। ওই টাকার যে দিছিল 500 টাকা রেখে দিই আমি। তারপরে ওই 500 টাকা দিয়ে আমি দেশে চলে যাই। মানে রাস্তায় নামি, তখন দেখি কি দুলাভাই আমার হাত ধরে টানতেছে। আপা আপনি কোথায় যেতেছেন? ভাই আমি তো গ্রামে চলে যাব। গ্রাম কোথায় আপনার? ময়মনসিংহ। কবে আসবেন? এই আসবো না ভাই, আমি ওখানে থাকবো। পরে বলে না আপনি তো আসতে হবে। তখন কিন্তু ভাইয়া কিন্তু আমাকে ভালোবেসে ফেলে, ঠিক আছে? মানে সবুজ ভালোবেসে। হ্যাঁ, ভালোবেসে ফেলে, কিন্তু প্রকাশ করে না, উনি বলে না। তো আমাকে বলে যে আপনি চলে গেলে কি হবে? মানে কি হবে মানে? যে আপনি চলে যান না, থাকেন। আমি বলি না ভাই আমার গ্রামে যেতে হবে। পরে আমি গ্রামে যাই, গ্রামে আমাকে উঠায় দেয়। পরে বলে আপনার ব্যাগগুলো দেন আমাকে। আমি বলি কেন? পরে বলে আপনিও আসেন। আমাকে ওই দিনই হাত ধরে টেনে রুম দেখে, রুম দেখা হাজব্যান্ড ওয়াইফ পরিচয় দেয়। ওকে। হাজব্যান্ড ওয়াইফ পরিচয় দেয়, সবাইকে বলে আমার ওয়াইফ। তারপরে রুমে নিয়ে গেছে, রুমের মধ্যে ব্যাগ ট্যাগ রাখি। পরে বলে এখন আপনি নিঃস্বাধীনের মতন চলতে পারবেন, কেউ গালাগালি শোনা লাগবে না। আমি বলি দুলাভাই আপনি এখানেও থাকবেন? পরে বলে কি না না এখানে থাকবো না, তুমি একটা মেয়ে মানুষ না, তুমি থাকবা। আর তুমি শুনুন দুলাভাই ডেকো না সবার সামনে। আমি বলতে তাহলে কি ডাকবো? আরে সবাইকে পরিচয় দিছি তুমি আমার হাজব্যান্ড। আপনাকে কি আমি হাজব্যান্ড বলবো? আপনি তো আমার বয়স অনেক বড়, এটা বলতাম। তো বলে না তুমি বললো, কারণ আমি পরিচয় দিছি তো, এটা না হলে তো রুম দিবে না কেউ। তারপরের দিন আমাকে গাড়িতে উঠায় দেয়, ময়মনসিংহ গাড়িতে। আমি ময়মনসিংহ নামার পর যেটা হয় ওইখানে ঘুষখোর
তার নাম হচ্ছে রাজু। সে আমাকে পছন্দ করে। যখন গাড়ি থেকে নামি আমার চুল ছিল অনেক বড় বড়, চুলের খোপাটা পড়ে যায়, ওইখান থেকে দেখে মানে আমাকে পছন্দ করে। তো তাকে তো আপনি আগে চিনতেন না? চিনতাম না। আমি বাসা থেকে নেমে মনে করেন আমি যাচ্ছিলাম রিক্সা দিয়ে, তখন আর কি দেখে আমার বাসা, আমার বাড়ি ঘর সব জানলো। তারপর আমার নানুকে নিয়ে আমি দোকানে আসি। আমার গ্রাম অঞ্চল অনেক ভালো লাগে, তো আমি খালি ঘুরি দোকানে যাই। মানে শোরুমে যেয়ে আমি বোরকা দিতেছি, কত সুন্দর, এত দাম, অনেক দাম মনে হয়। দেখতাম আর আফসোস করতাম, এটা যদি আমি কিনতে পারতাম বোরকাটা। মিষ্টির দোকানে যাই, যেটা দেখি, যেটাই দেখবো, দেখার পর বাসায় গেলে ওই জিনিসগুলো আমার বাসায় যেত। ঠিক আছে, এই ছেলেটা পাঠিয়ে দিত। ওই ছেলেটা পাঠাইতো। এই ছেলের সঙ্গে পরিচয়টা কিভাবে হলো? জাস্ট খালি জিজ্ঞেস করলো, এতেই পরিচয় হয়ে গেল? না, জিজ্ঞেস করলো না। আমি যখন নামলাম বাস থেকে, ওই লোকটা আর কি লাভে টাকা দিত, টাকা উঠাইতেছিল। তার ব্যাগে অনেক টাকা, তো উনি টাকা উঠাইতেছিল ওইখান থেকে। আমার কি নাম ছিল লোকটা? রাজু। সামহাও আপনার সঙ্গে পরিচয় হয়েছে এবং আপনার সঙ্গে যোগাযোগ শেষ। আমার সাথে পরিচয় হয় নাই তখন। আমি ওনাকে দেখি নাই, উনি আমাকে দেখছে। ফলো করেছে? উনি আমাকে দেখছে। বাসে থেকে যখন নামে আমার চুলে খোপা পড়ে যায়, তো ওইখান থেকে মানে এই লোকটা পছন্দ করে যে মেয়েটা কই থাকে রে। পরে বলে ঢাকায় বাড়ি। আমাদের গ্রামে সবাই চিনে আমরা ঢাকায় বাড়ি। হ্যাঁ, ওটা গ্রাম ছিল আপনাদের? হ্যাঁ, ঢাকায় বাড়ি বললে হয়। তো এখানে যাই, আমি রিক্সা দিয়ে যাই। আপনাদের গ্রামেরই লোক ছিল সে? হ্যাঁ, গ্রামের লোক ছিল। ঠিক আছে, যাই হোক, সামহাও সে আপনাকে বের করেছে। তো বের করে আমি যেটা দেখি ওটাই আমার রুমে চলে যায়। পুতুল দেখলে পুতুল চলে যায়। তো মোবাইল আমি বলি যে কোনো জিনিস চলে যায়। আমি নানুকে জিজ্ঞাসা করলাম, নানু যে এগুলো কি দিয়ে যায়? পরে বলে কি জানি তোর কোন জামাই। আমাকে কি বলো না বলো, আবলতা বল। পরে বলে হ্যাঁ, কোন রাজু নামের পোলা তোরে পছন্দ করছে। আমি বলি তুমি চিনো? পরে বলে হ্যাঁ চিনি, মেম্বারের পোলা, সে লাভে টাকা নেয়, সে তো খুব সন্তরাস। চিনস তোরে? আমি বলি না, ও সন্তরাস, ও আমার সামনে আসুক। আমি রাগের মাথায় বলতেছি আমার সামনে আসুক। তারপর না আমি ঘটনাটা ওই ছেলেকে বলি। ওই ছেলেকে মানে আপনি সবুজকেও বলি যে এরকম আমি যেটা চাই, যেটাই করতেছি। আমার নানুর কাছে একটা চাইলে পাইতাম না, সেই নানু 500 করে টাকা দিতেছে আমারে। পরে বলে কেন, কোনো একটা তোমার নানুর সাথে ছেলে জড়িত আছে? আমি বলি হ্যাঁ, ছেলে আমার নানুর অনেকগুলো টাকা দিছে। নানু আমার প্রত্যেকদিন 500 করে টাকা দিতেছে। কারণ নানু আমার অনেক আদর করে, ঘরে কি সুন্দর বাজার সদাই, তো পুতুল, বড় বড় পুতুল। তারপরে যেটা যেটা মানে এই তখন ট্যাপ মোবাইল দিছে আমাকে। তো এই মোবাইলটা পায় যে আমি কত খুশি। এই লোকটাকে আমি একবার দেখবো, লোকটা কি। হ্যাঁ, তো মনি যেরকম বলতেছিল, মনিরে ফোন দিয়ে বলি তো জামাইয়ের কথা বলছিলি না, আমার তো এখানে জামাই নেই, একটা বয়ফ্রেন্ড আছে। সে আমারে পছন্দ করে। আমি ওনারে দেখি নাই। উনি আমার কি দেয় জানো? অনেক কিছু দেয়। ঠিক আছে তুই বিয়া ব। আমি বলি দেখি নাই তোর, আমি দেখার লই। তারপর তো আমার নামটাও শুদ্ধভাবে বলতে পারে না ওই লোকটা। আমার নাম শিখা, উনি বলে শেহা। মমি সিংহা তো বলে শেহা, আপনি কি শেহা? আমি বলি হ্যাঁ। আপনি কোথায়? আপনি আমার সাথে মিট করেন না? আপনি গোপনে গোপনে এত কিছু দিতেছেন, আপনি মিট করেন, আপনাকে দেখি, যদি ভালো লাগে বিয়ে করব, বিয়ের প্রস্তাব দিয়েন আপনি আমার বাসায়। পরে বলে ঠিক আছে, তোমার সবাই তো রাজি আছে। আমি বলি হ্যাঁ, টাকা দিয়ে কিনা ফেলছেন, রাজি তো হই বল। তখন বলতেছিলাম কথা। পরে বলে না আল্লাহ আস্তাগফিরুল্লাহ, এসব কথা বলে না, নামাজ পড়তো। আবার গেলাম, গিয়া জিজ্ঞাসা করতেছি। উনি ছিল আমার সামনে দাঁড়াইয়া, যে রাজুটা দেখতে আঙ্কেলের মতন। হ্যাঁ, বুড়ি ছিল, দাড়ি ছিল। ওনাকে জিজ্ঞেস করতেছে আঙ্কেল, রাজু নামের কাউরে চিনেন? আমি ওনাকে বলতেছি যে রাজু নামের কাউকে চিনেন? পরে বলে আচ্ছা, রাজু নামের কাউকে চিনেন কেন, কি হয়? না, উনি না আমার এত কিছু দিয়ে যায়, সে কি অনেক সুন্দর। পরে তুমি কি সুন্দর জুড়ে করবা, ভালোবাসবা? তার মনটা দেখো, তার মনটা কিন্তু অনেক বড়। আমি বলি আচ্ছা, ওনাকে আমি একবার দেখবো। পরে বলি দেখো সে, হ্যাঁ আমি গোছায় মোছায় কথা বলতে পারি না, আমার নাম রাজু, আমি তোমার ভালোবাসি। পরে বলে কি বুড়া খাদাইস, তুই আমার বাবার বয়সী, এটা সেটা, তুই কেমনে পারলি আমার এইসব প্রস্তাব দিতে? হ্যাঁ, বাজে ধরনের কথা বলি। আমি এখানে গালাগালি করি। গালাগালি করার পর আমি চলে আসি বাসায় চলে আসার পরে আমি ওটাকে বলি, সবুজকে বলি, জানেন ওই বুড়া খাটাইস, লুচ্চা মুচ্চা এইসব কথা বলি, যে খাটাইস আমাকে বিয়ের প্রপোজ করছে আর কি, বিয়ে করবে। তো বলে কি যে তুমি এক কাজ করো,
আমাকে ও যেটা বলতো আমি এবার সেটা শুনতাম, কারণ কি ওর গানের প্রতি কিন্তু আমি ক্রাশ হয়ে গেছিলাম। তখনই আমি ওকে মানে পছন্দ করি। সবুজে হ্যাঁ, তো ও যেটা বলতো ওটাই করতাম। ও বলে কি, আচ্ছা তুমি একটা জিনিস ট্রাই করো তো। ও কি করে? আমি বলি ও ঘুষখোর, সুদখোর, সুদ খায়, টাকা মানুষের জায়গা সম্পত্তি খায়। পরে বলে ঠিক আছে, ও যদি তোমাকে সত্যিকারে ভালোবাসা থাকে তাকে বলো তো 2 লাখ টাকা দিতে। তখন আমাকে যেটা বলতো আমি বলে আমি কীভাবে বলবো, আমার তো লজ্জা করে। আর 2 লাখ টাকা, বাবার বাবা, মানুষ তো বড় লোক হয়ে যাবে। কারে 2 লাখ টাকা কোনো টাকাই না, তুমি চাই দেখো তো, দেখি কতটুকু ভালোবাসা তোমারে। আমি বলি ঠিক আছে, অবশ্য মনে দিব 2 লাখ টাকা, ওনার কাছে কিছু না, ওনার ব্যাগ বিটি টাকা থাকে। পরে আমি বলি কি, রাজু শুনেন আপনি, উনি রাজু ভাইয়া বলতাম, প্রথম বলতাম আঙ্কেল, পরে ভাইয়া ডাকে বলছে ভাইয়া ডাকি। তো ভাইয়া শোনেন, পরে বলে কি পার্কে যাবো, ইকো পার্কে যাবো, আমার বলে। আমি বলি ইকো পার্কে যেমন, আপনি যদি ভালোবাসা থাকেন আমার 2 লাখ টাকা দেন। আমি টাস এমনি বলতেছি। পরে বলে 2 লাখ টাকা লাগবো, এই ব্যাগ ভর্তি টাকা আছে, লয়ে যাও। এখন টাকা দেখে আমার হাত পা কাঁপতেছে। পরে বলে নাও 2 লাখ টাকা নাও, তোমার নিতে গো। আমি বলি না ভাই, আমার টাকা নিবো না, আমি টাকা নেবো না। তোমার আমি বলি কি আমার একজন শিখাই দিছে, আমি বলে ফেছি। পরে বলে হ্যাঁ, আমার মন পরীক্ষা করার জন্য শিখাইছে না, তুমি টাকা নাও। আমি বলি না, নিব না। পরে উনি বলে কি নিবা না, তুমি কিন্তু যেতে পারবা না, চিনো আমারে। পরে আমি বলি কি তুই আমার ভয় দাইতেছস? আরে শিহা তুমি রাগ হয়ে না, তুমি রাগ হয়ে না। উনি ভয় পেয়ে গেছে যে আমি যদি ওনাকে করি, তো উনি ভয় পেয়ে গেছে যে শিখা তুমি রাগ হয়ে না, তুমি টাকা নাও। বললাম দে টাকা দে। 2 লাখ টাকা নিয়ে চিন্তা করতেছি কী করবো বলা যেমন। এখন আমার পিছনে তো অনেক সিকিউরিটি গার্ড লাগাইছে, যেখানে যাই ওর কানে চলে যায় কীভাবে যেন। তো রাত্রে 12টা বাজে বের হয়েছি টাকা নিয়ে। বের হওয়ার পরে আমি টিকিট কাটলাম। টিকিট কাটার পরে দেখি কি পিছন দিয়ে হোন্ডা দিয়ে আসতেছে। কী করবো, যান বাঁচানোর জন্য দৌড়াতে হবে। ছাদের উপরে গেছিলাম, ছাদে পুরোটা শ্বাস করতেছে, ছাদের দিকে লাফ দিছি। হ্যাঁ, পায়ে যে ব্যথা পাইছি, ছাদের দিকে লাফ দিছি। দেওয়ার পর মানে দৌড়াইতেছি, ও তো মুটখু, আমি তো জানি। আজকে আমি ভাবতেছি যে আমি গেছি, আজকে আমার জীবন শেষ, আজকে মনে হয় মায়েরা ফেলবে আমাকে। হ্যাঁ, তো দৌড়াইতে একটা মিষ্টির কারখানা ঢেকে যায়। মিষ্টির কারখানা ঢোকার পরে ওখানে অনেকগুলো ছেলে থাকে। তা আমি ওদেরকে দেখলেও ভয় পাই যাই, সবার পা ধরি যে আপনার মানে ছোটো বোন হিসাবে আমাকে একটা উপকার করেন, দেখেন আপনাদের দূরে পায়ে ধরি। আমাকে দাউনিয়া দৌড়াইতেছে রাজু, ওকে বিয়ে করি না দেখে। পরে বলে কি হ্যাঁ আমি জানি, দাঁড়ান। ওরা মানে আছে না যে ড্রামটা খালি করছে, শিরার ড্রাম খালি করে আমাকে ওই শিরার ড্রামে ভরে রাখছে। বড় পরে ওই ছেলেগুলো আসছে, আমি ভাবছি কি কেউ বলে দিবে। আমি আল্লাহ করতেছি যে আল্লাহ, আমি তোমার মসজিদে 500 টাকা দিব, এখান থেকে তুমি আমার যেমনি হোক মুফতি করে নিয়ে যাও। ওকে, আমাদের একটা বিরতি নিতে হবে, ছোট্ট একটা বিরতি। ঠিক রাত 12টার বাজার সঙ্গে সঙ্গে আমরা আবারও ব্যাক করবো। সিক্রেট শুনছেন আপনারা, শিখা রয়েছে আজকে, গল্পের শুরু হয়েছে মাত্র, এবং কোথায় গিয়ে শেষ হবে সেটাই হচ্ছে দেখার বিষয়। সিক্রেটস প্রচারিত হয় প্রতি রবিবার, এবং পাশাপাশি আমার আরও একটি অনুষ্ঠান প্রচারিত হয় প্রতি বুধবার, জীবন গল্প নামে এই অনুষ্ঠানে, এবং মাইক্রোফোন টেস্টিং 1024 অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে প্রতি শনিবার রেডিও আম্বার 102.4-এ। ফিরছি ঠিক রাত 12টায়। Secrets. Something beyond entertainment. Love. Hate. Challenge. Motivation. Is truth. Impossible. Virtue. Morality. Something beyond entertainment. Welcome to my Stays of Reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kipriya, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment. সময় রাত 12টা। প্রিয় শ্রোতা, শুনছেন সিক্রেটস ঢাকা FM 90.4-এ। আজকে কিপ্রিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং শিখা আজকে এখানে কনফিউজ করছে। আমরা ব্যাকগ্রাউন্ডে থেকে ধীরে ধীরে ওর যে আসল যে সিক্রেটস সেই জায়গাটিতে আমরা যাচ্ছি, যেখানে ওকে অপরাধী বলা আসলে খুবই মুশকিল, কিন্তু ওর জীবনের ভুল হয়তোবা কমপ্লিট যে স্টোরিটা আপনারা জানবেন আজকে রিভিল হবে,
সেটা জানার পরে। এবং একটা বিষয় আপনাদেরকে একটু নোট করতে চাই, শিখার পুরো গল্পটি জানার পরে শিখাকে দেখার একটা তীব্র আগ্রহ আপনাদের মধ্যে তৈরি হবে, যেটা অনুষ্ঠানের শুরু থেকে আমি বলছি। এবং ঠিক অনুষ্ঠানের শেষের দিকে গিয়ে আমি তার অনুমতি চাইব, এবং যদি সে অনুমতি দেয় তাহলে তার একটা ছবি অল্প সময়ের জন্য আমি আমার পার্সোনাল পেজে পোস্ট করব, এবং সেখান থেকে ছবিটি সরিয়ে ফেলা হবে, খুব খুব অল্প সময়ের জন্য রাখা হবে। ওকে। এবং ইউটিউবে যদি শিখা অনুমতি দেয় তো ইউটিউবের ছবিটা থাকতে পারে, তবে সেটা ইউটিউবের আমরা যে অনুষ্ঠানটি আপলোড করি সেটা অনুষ্ঠান শেষ হওয়ার পরে, বিশেষ করে আজকের এপিসোড। তো ইউটিউবের ঠিকানাটাও আমি বলে দিচ্ছি, www.youtube.com/dfm904। আমি আবারও বলছি, youtube.com/dfm904। এক্ষুনি সাবস্ক্রাইব করে ওখানে আপনি কানেক্টেড থাকেন। আর পেজের ঠিকানাটা আমি একটু পরে বলছি। শিখা, তো ওই লোকটা আসছে, বলে এখানে কি ঢুকছে কোনো মেয়ে? পরে বলে না না, কেউ ঢুকে নাই তো। পরে ওই লোকটা চলে গেছে। পরে আমি বলি আপনার অনেক ভালো, অনেক ভালো। পরে বলে মিষ্টি খান? আমি বলি না। পরে ওই মিষ্টির দোকানে আমার একটা মামা ছিল, আমি জানতাম না যে এটা আমার মামা লাগে। তো উনি বলতেছে তুমি আশাপুরের ভাগ্নি? আশাপুর হচ্ছে আমার মামা। আশাপুরের ভাগ্নি এরকম এরকম, তোমাকে অনেক ছোট দেখলাম, তুমি বড় হয়ে গেছো। পরে বলি হ্যাঁ, আমি এখন কিভাবে যাব? তুমি যেতে পারবো না তো, বাইরে যে লোক, কি করবা? আমি তো ভাবছি হ্যাঁ আমার জীবন শেষ, যে আমি বেরোতে পারবো না। সকালে ফজর আজান দিছে, বেরোতে পারতেছি না, গল্প তো করতেছি। এখান থেকে চিন্তা করতেছি টাকা টাকা, এত টাকা আমার কাছে, হ্যাঁ আমি কি করব, কিভাবে যাব, চিন্তায় মানে শেষ। তখন আমাকে বললো কি একটা বুদ্ধি পাইছি। কি বুদ্ধি? তুমি টয়লেটে যায়া লুঙ্গি পরো। আমি বলি লুঙ্গি পরবো কেন? হ্যাঁ লুঙ্গি পরো, শার্ট পরো, এছাড়া কোনো উপায় নেই। লুঙ্গি পরলাম, শার্ট পরলাম। পরে বলে চুল কি করবা? চুল না, আমি বললাম কি তুমি গামছা আছে? গামছা তো চুলগুলো না এমনি বাদি। তখন যে খেয়েছি দিয়ে এখান দিয়ে করে কাটছি, কেটে মনে করেন দাড়ি মুজ বানাইছি। মুজ বানায় সকালবেলা মাথা নষ্ট করে হাঁটাছি, হ্যাঁ লুঙ্গি পরা ছেলেদের মতো নাতেছি। পরে বলে কি তুমি সিগারেট ধরো? আমি সিগারেট খাই না তো। আমি বলতেছি সিগারেট, আরে সিগারেটটা স্যাম্পল, তুমি ধরো, বুঝতে পারবো না। অনেক চালাক রাজু, অনেক চালাক। হ্যাঁ বাসে সব বাসে বলে দিছে যে কোনো বাস ঢাকা যাবে না, ওনার আন্ডারে চলে। তো আমাকে ময়মনসিংহ পর্যন্ত নিয়ে গেছে ওই ছেলেগুলো। গেছে। পরে ওই ছেলেকে ডাক দিছে, এদিকে ও মাইয়াকে তো করে নিয়ে ঢুকছিল, সত্যি করে বল। কয় না। পরে বলে আমি তো আমি থাকতে উঠতে খাই এসেছি যে আমাকে ডাক দেয় নাকি। পরে ডাক দেয় না, আমরা চলে আসছি ময়মনসিংহ পর্যন্ত। বাসে ওঠার পর আমি ওদেরকে লুঙ্গি দিয়ে দিয়েছি, বাসে খুলে শার্ট দিয়ে দিছি, দাড়ি মুছ খুলে দিয়ে দিছি। কিছু কিছু দূর আগানোর পরে সামনের বাসে মানে সামনে সিটে গেছি। তারপর সবাই মানে ওই বাসালা থাকা আছে, যে কোনো রহস্য আছে যে এটা কি দেখলাম, যে গেল ছেলে মানুষ আসলো মেয়ে, এরকম সন্দেহ করতেছে। আরও না তখন আমার একটা বলছিল যে টাকাগুলো বের করছিলাম আমি, হ্যাঁ টাকাগুলো বের করছি। ওই ছেলেগুলা তো মানে ময়মনসিংহের একটু সামনে গিয়ে মানে চক্করটা ঘুরে দিতেছিল আর কি, মানে আটকে দিতেছিল আমাকে। আমি বলি দাঁড়ান দাঁড়ান, আমি পিঠারি নিয়ে নিই, চালাকি করে নেমে গেছি। নেমে আরেকটা বাস চেঞ্জ করছি, চেঞ্জ করে আমি 2টা সিটি মনে করেন আমি করলাম, দুইটা সিটি আপনি নিয়েছেন? নিচ্ছি। আমি বলেছি আমি পিঠা আনতে চাই, এরকম মানে সুতা দিয়ে আমি নামি। বাস চেঞ্জ করি, 2টা সিট কিনি যেন আমার সিটে কেউ না বসে। 2টা সিট কিনি, একটা ফকির আসে, ফকিরকে আমি 500 টাকা দিই। ফকিরকে আমি 500 টাকা দিই। ফকির 500 টাকা পাইয়ে মনে করেন অনেক খুশি, সবাই তাকে আসে যে 500 টাকা দিল মেয়েটা। এখন পিছনের লোকগুলো বলতেছে হয়তো বা কোটিপতি বড় লোক, 2টা সিটি একা দখল করছে, পিছিয়ে একটা মাইয়া, হ্যাঁ এরকম বলতেছে। তা আমিও নিজের কাছে মানে কেমন জানি লাগতেছিল যে আমি একটা ভাবে পায়ের উপরে পা উঠায় বসে আছি, খুব ভাব একটা মানে। তারপরে আসার পর আমি আগে পার্লারে ঢুকি। পার্লারে ঢোকার পরে যে আমি ওই ছেলেটাকে সারপ্রাইজ দিব। পার্লারে পার্লারে ঢুকি, চুল রিবনিং করি। চুল তখন অনেক বড় ছিল আমার, রিবনিং করি, কালার করি, ঠিক আছে। তো রিসপা করি, করার পর উনি বলতেছে যে আপনি কোথায়? আমি বলি তো আমি গাজীপুরা, আপনি কই? পরে বলে গাজীপুরে কখন আসলেন? এই তো আসলাম এখন। পরে বলে ঠিক আছে আমি আসতেছি, ঘন্টাখানি লাগবে। তো ওই ছেলের জন্য 5টা শার্ট কিনলাম, প্যান্ট কিনলাম, জুতা কিনলাম, একটা ঘড়ি কিনলাম। ঘড়ি যে পরে না সে জানতাম না, ঘড়ি কিনলাম, অনেক সুন্দর ব্র্যান্ডের একটা ঘড়ি কিনছি দামি। তো অনেক কিছু কিনি, সানগ্লাস কিনি।
কেনার পর শপিং টপিং বাসায় রাখি।